হ্যালো এভরিওয়ান, আমরা আজকে একটা সহজ বাট জটিল বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। বিকজ ল্যাপারোস্কোপিক সার্জারি এটা এখন একদম ডাল ভাত হয়ে গেছে। সবাই এখন ল্যাপারোস্কোপিক সার্জন এবং সবাই এখন ল্যাপারোস্কোপিক অ্যানেস্থেটিস্ট। তো আমরা এখন এই জিনিসটা একটু ডিজিজ স্পেসিফিক আলোচনা করার চেষ্টা করব, কারণ ল্যাপারোস্কোপি এখন অত্যন্ত সহজলভ্য হলেও এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে এটা হার্টকে এফেক্ট করে, লাংসকে এফেক্ট করে, ব্রেইনকে এফেক্ট করে, কিডনিকে এফেক্ট করে, অ্যাজ এ হোল আমাদের বডির প্রত্যেকটা সিস্টেমকে এফেক্ট করে। এবং পেডিয়াট্রিক, জেরিয়াট্রিক এবং অবস্ট্যাটিক ৩টা কেসের ক্ষেত্রেই ল্যাপারোস্কোপির ইফেক্ট কিন্তু ডিফারেন্ট হয়। তো আমরা আজকে সেটি আলোচনা করার চেষ্টা করব ৪টা অর্গান বা ৪টা স্পেসিফিক এরিয়া নিয়ে, বিকজ এটার আলোচনাটা অনেক বড়। তো আজকে এর ফার্স্ট এপিসোডের মতোই আমাদের সাথে আছে ডক্টর রিয়াজ, ডক্টর বিধান এবং ডক্টর নাসিন। Hello. Dr. Riaz, he was a cardiac anesthetist and now সে জেনারেল অ্যানেস্থেশিয়াতে কাজ করছে এবং তার সাথে সাথে আইসিইউ, এবং ইন রিয়ালিটি কার্ডিওলজি হচ্ছে তার মূল আরাধ্য, এটা বলা যেতে পারে। হি লাভস টু টিচ কার্ডিওলজি। আমি ডক্টর রিয়াজকে ফার্স্টে রিকোয়েস্ট করব, প্লিজ আমাদেরকে ল্যাপারোস্কোপির সাথে কার্ডিওলজির একটু ইন্ট্রোডাকশন করিয়ে দাও। থ্যাংক ইউ ডক্টর সালাউদ্দিন। ওয়েলকাম বিধান এন্ড নাসিম। যে জিনিসটা আজকে আমরা আলোচনা করব বা আমরা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে যে ল্যাপারোস্কোপি ইন হাই রিস্ক সিচুয়েশনস। অ্যাকচুয়ালি কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আমি আলোচনা করব, নাসিন ইজ দেয়ার, বিধান ইজ দেয়ার, এন্ড ইউ আর অলসো দেয়ার। সো কার্ডিওভাস্কুলার পয়েন্ট থেকে ল্যাপারোস্কোপিক কার্ডিয়াক সার্জারি তো আর হয় না। বেসিক্যালি ল্যাপারোস্কোপিক অ্যাবডোমিনাল সার্জারি হয় বেশিরভাগ সময়। তো এইখানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে ডাইরেক্ট কিছু ইফেক্টস আছে। যেরকম সিম্পল যদি পেশেন্টের কোনো কমরবিড কন্ডিশনও না থাকে এবং গ্যাস ইনসাফলেশন অন নিউমোপেরিটোনিয়াম করার পরে পেশেন্টের ভেনাস রিটার্ন কমে যেতে পারে। সিম্পল হিসাব। যদি আমার ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেশি হয় সেখান থেকে ভেনাস রিটার্ন কমে গিয়ে হিমোডাইনামিক ইনস্টেবিলিটি হইতে পারে। এটার সাথে যেটা হয় যে নিউমোপেরিটোনিয়াম করার পরে হাইপারকার্বিয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং ২ টা কারণে হাইপারকার্বিয়া হওয়ার সম্ভাবনা থাকে। One is the CO2 absorption from the peritoneum and another one is due to diaphragmatic splinting by the distended abdomen or the gas in the abdomen. এই হাইপারকার্বিয়াও কিন্তু হেমোডাইনামিক abnormalities করতে পারে। হেমোডাইনামিক abnormalities means that there will be differences in blood pressure, heart rate, systemic vascular resistance, peripheral vascular resistance, chances of arrhythmias, অনেক কিছুর চান্সেস আছে। সো মেইন জিনিস হলো যে ল্যাপারোস্কোপি আমরা জানি যে হচ্ছে যে নিউমোপেরিটোনিয়াম করার পরে স্পেসিফিক টু দ্যাট সার্জারি আমরা ২ টা পজিশন করা হয় ইউজুয়ালি। ওয়ান ইজ ট্রেন্ডেলেনবার্গ পজিশন, ওয়ান ইজ রিভার্স ট্রেন্ডেলেনবার্গ পজিশন। ২ টা পজিশনেরই আলাদা হেমোডাইনামিক ইফেক্টস আছে। ট্রেন্ডেলেনবার্গ পজিশনে আমাদের স্টিভ ট্রেন্ডেলেনবার্গ পজিশনে আমাদের আ ভেনাস রিটার্ন বাড়ে, এলভিডিপি মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক প্রেশার বাড়ে, সিভিপি বাড়ে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে এবং দিস ইজ ভেরি ডেঞ্জারাস ইন স্টেনোটিক লেশনস অ্যান্ড those with reduced ejection fraction or heart failure with reduced ejection fraction. এই সিচুয়েশনস গুলোতে তখন ভেনাস রিটার্ন বাড়ার কারণে পেশেন্ট আরো ক্রিটিক্যাল বা আরো মরবিডিটি বাড়ার সম্ভাবনা এবং মর্টালিটি বাড়ার সম্ভাবনা থাকবে। যদি রিভার্স ট্রেন্ডেলেনবার্গ পজিশন হয় তখন হেমোডাইনামিক অ্যাবনরমালিটিস গুলা কম হয়, কিন্তু দেখা গেছে যে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার যদি মোর দেন 15 রিলায়েবল মার্জিন ভেনাস রিটার্ন কমছে কিনা বা আইভিসি কম্প্রেশন হচ্ছে কিনা, তো সেখান থেকে আমরা আহ, চিন্তা করি যে হচ্ছে রিভার্স ট্রেন্ডেলেনবার্গ পজিশনে আইভিসি কম্প্রেশন হচ্ছে কিনা, বিপি বাড়তেছে কিনা বা বিপি কমতেছে কিনা, এটা আমাদের অবশ্যই মাথায় থাকতে হবে। আমরা মনিটরিং নিয়ে কথা বলি। আমি যদি স্পেসিফিক্যালি মনিটরিং নিয়ে কথা বলি, এএসএ যে স্ট্যান্ডার্ড গাইডলাইনস আছে বা স্ট্যান্ডার্ড মনিটরিং সিস্টেমস আছে সেখানে ব্লাড প্রেশার, হার্ট রেট, ইসিজি, ইউরিন আউটপুট, টেম্পারেচার ইফ দ্য প্রসিজার ইজ মোর দ্যান 30 মিনিটস, এগুলো আমাদের মাপতে হবে, এগুলো আমাদের মনিটর করতে হবে। যেটা এডিশনালি ল্যাপারোস্কোপিতে যদি আমি মনিটর করতে হয় এবং ইফ দের ইজ এনি কোমরবিড কার্ডিওভাস্কুলার ডিসিজ, আমি সেখানে আমার সেই ডিসিজ অনুযায়ী আমার মনিটরিং আমার হয়তো বাড়ানো লাগতে পারে। সাচ অ্যাজ
non-invasive use of invasive blood pressure, such as use of arterial blood gas analysis, such as use of measurement of central venous pressure. If there is TEE available, that is transesophageal echo available, and if the patient has cardiovascular comorbidity such as EF less than 40%, তখন কিন্তু আমার TEE ইন্ডিকেশন হয়ে যায়। এবং ইসিজি মনিটরিং এর সাথে কিন্তু আমার যে ২টা বা ৩টা জিনিস আমার অবশ্যই মনিটরিং করতে হবে, সেটা হচ্ছে এসটি সেগমেন্ট মনিটরিং, কিউটি মনিটরিং মানে কিউটি ইন্টারভ্যাল, কিউটি কারেক্টেড কিউটি ইন্টারভ্যাল এবং অনসেট অফ এনি নিউ এরিথমিয়াস। এই জিনিসগুলো আমার ইসিজির সাথে মনিটরিং করতে হবে। ইন এডিশন আমরা ল্যাপারোস্কোপিতে ইভেন ইন স্ট্যান্ডার্ড এএসএ মনিটরিং আমরা EtCO2 অর এন্টাইডাল কার্বন ডাইঅক্সাইড মনিটরিং করতে হবে। পেশেন্টের যদি রেসপিরেটরি ডিজিজ থাকে তখন আমরা সাথে এবিজি মনিটরিং করি। এটা হচ্ছে মনিটরিং এর পার্ট। 2022 এবং 2024 একটা মেটা অ্যানালাইসিস করা হয় এবং ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ এন্ডোস্কোপিক সোসাইটি তারা একটা কনসেনসাসে আসে, স্পেশালি পেশেন্টস উইথ cardiovascular comorbidities. Intra-abdominal pressure should be kept below or equal to 10 millimeter of mercury. এতে হয় কি যে it has some benefits such as less postoperative pain, early recovery, no increase in adverse effects, and provided exposure is protected by deep neuromuscular blockade. Deep neuromuscular blockade বলতে আমরা যেটা মনিটরিং এর পার্ট হিসেবে আমরা ইউজুয়ালি ট্রেন অফ 4 or posterior count of 1 to 2 যদি আমরা মেনটেন করি which may be reversed with sugammatic, এটা ওই কনসেনসাসে বলা হয়েছে। Patients with less than EF ejection fraction less than 40% or with severe valvular heart disease or pulmonary hypertension or with an left ventricular assist device, এইগুলা হচ্ছে ইনস্টিটিউশনাল ডিফল্ট হিসাবেই কাউন্ট করতে হবে। মানে হচ্ছে intra-abdominal pressure should be 10 or less than 10. It should not be more than 10. 10 এর উপরে গেলে যেটা আমরা হয়তো আগে আমরা 14 বা 15 যেটা বলেছি সেটা জেনারেল কিছু পেশেন্টের জন্য আমরা 15 বলি, কিন্তু সিভিয়ার কার্ডিওভাস্কুলার ডিসিজ যেগুলাতে আছে, যে পেশেন্টগুলোতে আছে, ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ এন্ডোস্কোপিক সোসাইটি সেটা 2022 to 2024 যে মেটা অ্যানালাইসিস করে সেটাতে তারা এই লো প্রেশার নিউমোপেরিটোনিয়াম মুভমেন্ট তারা ইন্ট্রোডিউস করে। আমরা অ্যানেস্থেসিয়া কিভাবে প্রোভাইড করি? স্ট্যান্ডার্ড অ্যানেস্থেসিয়া আমাদের বাংলাদেশে যে প্র্যাকটিস, যে আমরা আইভি ইন্ডাকশন, ইন্ট্রাভেনাস ইন্ডাকশন উইথ ইনহেলেশনাল মেইনটেনেন্স, এটা আমরা প্র্যাকটিস করি। মাইরিয়ার ট্রায়াল নামে একটা ট্রায়াল হয়েছে যেটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে সে ট্রায়ালটা পাবলিশ করা হয়। এইখানে তারা যে ইস্কিমিক প্রিকন্ডিশনিং উইথ আইসোফ্লুরেন যেটা আমরা জানি সেটাকে তারা ডিসমেন্টেল করছে বা তারা সেটাকে ডিসঅ্যাপ্রুভ করছে। দে ওয়ান্টেড টু টেল দ্যাট দ্য টেকনিক শুড বি a propofol based total intravenous anesthesia with remifentanil and low dose dexmedetomidine because it provides the best hemodynamics in most severe cardiovascular diseases. তো আমাদের প্রেক্ষাপটে সেটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। Cheap options are that we do a volatile or an inhalation maintenance and an intravenous induction. কিন্তু যদি আমার পেশেন্টের ক্ষেত্রে এবং patient is high risk, patient might have severe valvular heart disease such as aortic stenosis or mitral stenosis, or pulmonary hypertension or any other severe cardiovascular diseases, then we might need to consider a propofol based total intravenous anesthesia or propofol based TIVA, preferably with TCI. And with remifentanil infusion, TCI remifentanil would be the best option, and low dose dexmedetomidine to keep the hemodynamics most stable. 2024 এর AHA এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কাউন্সিল ACC যে গাইডলাইন্সগুলো প্রোভাইড করছে, তারা বলেছে যে হচ্ছে যে পোস্ট অপারেটিভলি এবং প্রি অপারেটিভলি NT-proBNP and as part of surveillance কার্ডিওভাস্কুলার যে ডিসিজ থাকে সিভিয়ার বা মডারেট, সেখানে আমরা ট্রোপোনিন সার্ভেলেন্স বা পোস্ট অপারেটিভ ট্রোপোনিন সার্ভেলেন্স করার জন্য। ওকে, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ফর দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য কার্ডিওলজিক্যাল পার্ট। এখন আমি ফার্স্টে তোমার সাথে একটু তর্কে যেতে চাচ্ছি, যেটা
সেটা হচ্ছে যে তুমি বললা যে ডিউরিং দ্য নিউমোপেরিটোনিয়াম বা ল্যাপারোস্কোপিক সার্জারি কোনো পেশেন্টের যদি সিভিয়ার কার্ডিয়াক কন্ডিশন থাকে, তাহলে সেক্ষেত্রে নিউমোপেরিটোনিয়াম ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার যেটা, সেটা অ্যারাউন্ড 10 রাখতে হবে। ওকে, কিন্তু ইন জেনারেল পারপাস যদি কোনো পেশেন্টের সিভিয়ার কার্ডিয়াক কন্ডিশনের কথা যদি না বলি আমরা, যে মনে করো যে তার হাইপারটেনশন আছে এবং তার সাথে সাথে ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তাহলে এই জেনারেল যে সমস্ত কন্ডিশন, সেক্ষেত্রেও কি অ্যারাউন্ড 10 রাখতে হবে, নাকি 10 to 15 এর ভিতরে ওঠানামা করা যেতে পারে? ইটস বেস্ট টু কিপ অ্যারাউন্ড 10, কারণ তাইলে হচ্ছে আমার ডিসিজ কন্ডিশনটা অ্যাগ্রাভেট হওয়ার সম্ভাবনা কম থাকবে। 10 to 15 is a big margin. Expert surgeons or experienced surgeons can maintain around 10 as far as I think. যে তারা অ্যারাউন্ড 10 মেনটেন যদি করতে পারে, তারা সার্জারি নিয়ে প্রসিড করতে পারে, এবং পেশেন্ট যদি লিন এন্ড থিন হয় তাইলে হচ্ছে অ্যারাউন্ড 10 মেনটেন করেও সার্জারি কন্টিনিউ করা পসিবল। ওকে, তো এখানে নিউরোলজিক্যাল দিকে আমি যদি আসি, নিউরোলজিক্যাল একটা ব্যাপার হচ্ছে যে যখনই আমরা ল্যাপারোস্কোপিতে যাব, সেই ল্যাপারোস্কোপিতে যাওয়ার সাথে সাথে ভেরি ইন্টারেস্টিংলি এখানে ইন্টারক্রেনিয়াল প্রেশার কিন্তু বাড়ে। এবং মনে করেন একটা পেশেন্টের ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে এবং তাকে ট্রেন্ডেলিংবার্গ পজিশন করা হয়েছে, তাহলে তার যে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়বে, এই ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ে হচ্ছে 3টা মেকানিজমের। 1 নাম্বার, তার ইন্ট্রাথোরাসিক প্রেশার বাড়বে। ইন্ট্রাথোরাসিক প্রেশার বেড়ে তার সিভিপি রেইজড হবে এবং তার ভার্টিব্রাল ভেনাস প্রেশারও কিন্তু তখন বেড়ে যাবে। তার মানে আল্টিমেটলি তার ভেনাস প্রেশার বাড়ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যখন ট্রেন্ডেলিংবার্গ করা হচ্ছে, তখন গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যত সিএসএফ এবং ব্লাড ভলিউম যেগুলো আছে, সেগুলো কিন্তু তখন অ্যাট দ্য হেড সাইডে চলে আসছে এবং সিএসএফ ড্রেনেজটা কিন্তু তখন কম হচ্ছে। আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ার সাথে সাথে এখানে যেটা হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যদি কার্বন ডাইঅক্সাইড আমরা নর্মোক্যাপনিয়া যদি মেনটেন না করতে পারি, তখন সেরেব্রাল ভেসোডাইলেটেশন হবে। তার মানে এই 3টা মেকানিজমের মাধ্যমে আমাদের আইসিপি বেড়ে যায়। আইসিপি কতটুকু বাড়তে পারে? দেখা গিয়েছে যে আইসিপি 10 থেকে 15 মিলিমিটার মার্কারি পর্যন্ত বাড়তে পারে, এবং যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার 16 মিলিমিটার অফ মার্কারি যদি করা হয়, তাহলে 150% অফ আইসিপি বাড়তে পারে। তার মানে জিনিসটা কিন্তু মোটামুটি সিভিয়ার, যে যখনই ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়, তার সাথে সাথে আমি যদি ট্রেন্ডেলিংবার্গ পজিশন যদি নাও করি, তাহলে সেক্ষেত্রে আমার আইসিপি বাড়ছে। এখন এই আইসিপি প্রিভেনশনের কিছু ব্যাপার আছে, যে মনে করেন একটা পেশেন্টের রিসেন্ট ইসকেমিক স্ট্রোক হয়েছে, বা তার একটা রিসেন্ট নিউরোলজিক্যাল সার্জারি হয়েছে যেখানে তার হাইড্রোক্যাফালাস ছিল, তার ইন্টারক্রেনিয়াল প্রেশার বেশি, সামথিং, যে মনে করেন যে আমাকে আইসিপি নিউট্রাল কন্ডিশনে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার অ্যারাউন্ড 12 অর লেস দেন 12 থাকতে হবে। এখন এটা ফ্রম নিউরোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। রিয়াজ যেটা বলল যে 10, দ্যাট মিনস অ্যারাউন্ড 10 to 12 জিনিসটা থাকতে হবে। তার মানে 10 to 12 হচ্ছে মোর সেফার মার্জিন। আমরা যদি এই কন্ডিশনে আসি যে বোথ কার্ডিওলজিক্যাল অ্যান্ড নিউরোলজিক্যাল, আমরা যদি কন্ডিশনে আসি, তাহলে অ্যারাউন্ড 10 to 12 এটা হচ্ছে আমাদের একটা সেফ মার্জিন। হেড নিউট্রাল কন্ডিশনে থাকতে হবে। ট্রেন্ডেলিংবার্গ পজিশন যেটা, সেটা 20 ডিগ্রির বেশি করা যাবে না। ইটিসিও2 যেটা 30 থেকে 35 এর ভিতরে রাখতে হবে। ইটিসিও2 এটা 30 থেকে 35 এর ভিতরে রাখতে হবে, এবং আমাদের সিপিপি, তার মানে সেরেব্রাল পারফিউশন প্রেশার, এইটা 60 থেকে 70 অথবা তার চেয়ে বেশি রাখতে হবে। আমি এই জিনিসগুলোর ইন ডিটেইলসে পরে আলোচনায় আসছি, বিকজ সিপিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা নিউরোলজিক্যাল একটা পেশেন্টের ক্ষেত্রে। আমি এটা ডিসকাশন করব। এখন মনে করেন যে একটা পেশেন্টের স্ট্রোক হয়েছে, যেহেতু আমরা কার্ডিয়াক পড়ে আসছি, আমরা একটু স্ট্রোকে আসি, যে একটা পেশেন্টের স্ট্রোক হয়েছে, স্ট্রোক হওয়ার কতদিন পরে আমরা সার্জারি করতে পারবো? আগে একটা কথা ছিল যে 9 মাস, কিন্তু 9 মাস এটা অনেক আগের কথা।
বর্তমান ধারণা হচ্ছে যে স্ট্রোক হওয়ার পরে উইদিন 90 ডেজ পেশেন্টের মরবিডিটি এটা একটা প্ল্যাটু কন্ডিশনে চলে আসে। দ্যাট মিনস আফটার স্ট্রোক 3 মাস পরে পেশেন্টের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হওয়ার রেট এটা একটা প্ল্যাটু কন্ডিশনে চলে আসে। কাজেই ইলেকটিভ সার্জারি আফটার 3 মান্থ এটা করা যেতে পারে। এটা এখন এখন একটা কনসেনসাস যেটা করা যেতে পারে। এখন এই যে ইন স্ট্রোক পেশেন্ট, বিশেষ করে ইসকেমিক স্ট্রোক একটা পেশেন্ট, তার যখন আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিতে যাব, আমাদের কনসিডারেশনস কি কি? আমাদের 1 নাম্বার কনসিডারেশন হচ্ছে তার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল রাখা। কারণ ইসকেমিক স্ট্রোকে আমরা যদি ব্লাড প্রেশারটাকে কমিয়ে দেই, তাহলে তার ভেরি হাই রিস্ক ফর ডেভেলপমেন্ট অফ পোস্ট অপারেটিভ ইসকেমিয়া। এখন এইটার কত আমরা কমাতে পারি? কারণ আমাদের সার্জনরা চায় যে তার ব্লিডিং কন্ট্রোলের জন্য ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে। বাট ইসকেমিক স্ট্রোকে ব্লাড প্রেশারের লোয়ার মার্জিন ইজ নট 60, ইজ নট 65, বাট এখানে মিন আর্টেরিয়াল প্রেশার অবশ্যই তার বেসলাইন যে রেস্টিং মিন আর্টেরিয়াল প্রেশার তার 20% রাখতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। এখন একটা পেশেন্টের মনে করেন যে ল্যাকুনার ইনফ্রাক্ট হয়েছে। কারো যদি ল্যাকুনার ইনফ্রাক্ট হয় বা সাধারণত ইসকেমিক স্ট্রোকের পেশেন্টগুলার ব্লাড প্রেশারটা একটু নরমালি হায়ার রেঞ্জে থাকে। কারণ সেন্ট্রাল যে ব্রেন আমাদের, সেটা বডিটাকে একটা অটো রেগুলেশনের ভিতরে নিয়ে আসে। বডির হোমিওস্ট্যাসিস সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে সে ব্রেনের সার্কুলেশন এবং প্রেশারটাকে বাড়িয়ে রাখতে চায়। এটা বডির নরমাল মেকানিজম। তাহলে তার রেস্টিং ব্লাড প্রেশার যদি মিন আর্টেরিয়াল প্রেশার যদি 100 মিলিমিটার থাকে, আমাদের টার্গেট হচ্ছে এই 100 মিলিমিটারের 20% রাখা। তার মানে 20% বেশি অথবা 20% কম এই কন্ডিশনে রাখা। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা পেশেন্টের মেইন আর্টেরিয়াল প্রেশার হচ্ছে মূল ধাতব্য বিষয় এখানে। নট সিস্টোলিক ব্লাড প্রেশার, নট ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। Riaz will talk about diastolic blood pressure because cardiology is more dependent on diastolic blood pressure because left heart gets the perfusion during the diastolic. So Riaz is more concerned during the diastolic phase. But in brain we will talk about mean arterial pressure. আমাদের জন্য mean arterial pressure is very important. তাহলে আমাদের সরি টু ইন্টারাপ্ট ডক্টর সালাউদ্দিন। ডেফিনেটলি বিপিএম নামে একটা স্টাডি হয়। এখানে মিন আর্টেরিয়াল প্রেশার মোর দেন 80 অ্যান্ড মিন আর্টেরিয়াল প্রেশার মিন্স মোর দেন অর ইকুয়াল টু 80 অ্যান্ড মিন আর্টেরিয়াল প্রেশার ইকুয়াল টু অর মোর দেন 60, কোনো ডিফারেন্স, there was no difference in outcomes in vascular morbidity, in delirium, in cognitive decline or AKI. Yeah, Okay? that is a different perspective. যদি যদি পেশেন্টের ইসকেমিক স্ট্রোক না থাকে, আমি বলছি হচ্ছে যদি পেশেন্টের ইসকেমিক স্ট্রোক থাকে, Okay, I missed ইসকেমিক স্ট্রোক, ইসকেমিক স্ট্রোকের সময় মিন আর্টেরিয়াল প্রেশারের গেমটা চেঞ্জ হয়ে যাবে। কারণ এখানে সেরেব্রাল যে অটো রেগুলেটরি কার্ভ যেটা আমরা যেটা পড়েছি, সেটা রাইটওয়ার্ড শিফট হয়। রাইটওয়ার্ড আমাদের নর্মাল সেরেব্রাল অটো রেগুলেটরি কার্ভ, এটা হচ্ছে ব্রেনে সেরেব্রাল পারফিউশন, দ্যাট মিনস সেরেব্রাল ব্লাড ফ্লো, এটা একটা কনস্ট্যান্ট মেনটেন করে যে 50 ml পার 100 গ্রাম অফ ব্রেইন পার মিনিট যদি আমাদের মিন আর্টেরিয়াল প্রেশার 60 থেকে 150-র ভিতরে থাকে। কিন্তু জানেন কি? যে এই কার্ভটা এটা ১৯৬৬ সালের একটা তত্ত্ব। এখন এই যে ১৯৬৬ থেকে ২০২৬ মোটামুটি 60 ইয়ার্স পরে এসে দেখা গেল যে না, ব্যাপারটা এত সহজ না। ব্যাপারটা এত ফ্ল্যাট না। ব্যাপারটার ভিতরে কিছু জটিলতা আছে। সেটা হচ্ছে যে আমাদের বডি যখন ইসকেমিক স্ট্রোক হয় অথবা ক্রনিক হাইপারটেনশনে থাকে, তখন যে রাইট ওয়ার্ডে যে শিফট হচ্ছে, এই রাইট ওয়ার্ড শিফটের মানটা আমরা নির্ধারণ করতে পারিনি। এখন লোয়ার লিমিট এটা 60 হইতে পারে, এটা 80 হইতে পারে, এটা 100 হইতে পারে। কাজেই তার বেসলাইন যে লোয়ার লিমিট অফ মিন আর্টেরিয়াল প্রেশার দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং প্রি অ্যানেস্থেসিয়া চেকআপের সময়
আমাদেরকে অবশ্যই হোয়াইট কোটকে প্রিভেন্ট করতে হবে এবং পেশেন্টের রেস্টিং ব্লাড প্রেশার এটা আমাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে। আমাদের খালি প্রিয়ানাসিসে চেকআপে ওয়ান টাইম ব্লাড প্রেশার দেখলাম, এইটা দিয়ে আমরা পেরি অপারেটিভ পিরিয়ডের লিমিটটাকে আমরা মানে ফিক্স করে দিব না। আমাদের এখানে প্রি অপারেটিভ একটা চার্ট থাকতে হবে যে তার বেসলাইন মিন আর্টেরিয়াল প্রেশারটা কত। কাজে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে 20% এর ভিতরে আমাদেরকে থাকতে হবে, ১ নাম্বার কথা। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যেটা অটো রেগুলেশন, এই অটো রেগুলেশন কার্ভের যেটা লোয়ার লিমিট এবং আপার লিমিট, এখানে ব্লাড ভেসেলের কি হয়? যখন লোয়ার লিমিটে আসে তখন দ্যাট মিন্স মনে করেন যে 60 অথবা 70, তখন ভেসো ডাইলেটেশন হয়। যখন আপার লিমিটে যায় তখন ভেসো কনস্ট্রিকশন হয়, তাই তো? যখন পেশেন্ট ইস্কেমিক স্ট্রোকে যাচ্ছে বা ক্রনিক হাইপারটেনশনে যাচ্ছে এবং অটোরেগুলেটরি কার্ভ যখন রাইটে যখন শিফট হচ্ছে, তখনও কিন্তু যদি আমরা ৩ মাস পরে যদি সার্জারি করি, যদিও তার কিছুটা ভাস্কুলোপ্যাথি থাকে, কিন্তু তবুও ধরে নেওয়া হয় যে তার অটোরেগুলেটরি কার্ভ হয়তোবা মেইনটেইন হচ্ছে, কিন্তু হাই ব্লাড প্রেশারে মেইনটেইন হচ্ছে। এবং এই পেশেন্টগুলোকে আমাদেরকে হাই মিন আর্টেরিয়াল প্রেশার মেইনটেইন করতে হবে। তাহলে কত আমাদের হাই মিন আর্টেরিয়াল প্রেশার আমরা মেইনটেইন করব যে একটা পেশেন্টের ক্রনিক হাইপারটেনশন অথবা হিস্ট্রি অফ ইসকেমিক স্ট্রোক, দ্যাট ইজ লোয়ার লিমিট হচ্ছে মোর দ্যান 70 আমাদেরকে মেইনটেইন করতে হবে। যদিও ব্রেন ট্রমা ফাউন্ডেশন ট্রমাটিক ব্রেন ইনজুরির ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং সেরেব্রাল পারফিউশন প্রেশারের ম্যানেজমেন্টের উপরেই বেশি পরিমাণে জোর দিয়েছে। এখানে তারা যেটা বলেছে সেটা হচ্ছে সেরেব্রাল পারফিউশন প্রেশার এইটা 60 থেকে 70 মিলিমিটার অফ মার্কারির ভিতরে মেইনটেইন করতে হবে। দ্যাট মিন্স কোনো মতেই যাতে এটা 60-র নিচে না নামে এবং 70-র উপরে সেরেব্রাল পারফিউশন প্রেশার যাওয়াটাকে এটা মোটামুটিভাবে তারা নিরুৎসাহিত করেছে। অপরদিকে সিস্টোলিক ব্লাড প্রেশারের বেলায় তারা কিন্তু একটা বয়সসীমা বেঁধে দিয়েছে। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 50 থেকে 69 বছর বয়স পর্যন্ত সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা, সেটা মোর দ্যান 100 মিলিমিটার অফ মার্কারি রাখতে হবে। আর বয়স যদি 15 থেকে 49 হয় অথবা 70-এর বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান 110 মিলিমিটার অফ মার্কারি মেনটেন করতে হবে। আমরা ট্রমাটিক ব্রেন ইনজুরি আমরা কথা বলছি না, আমরা ইসকেমিক স্ট্রোকে আসছি। কাজে এখানে মিন আর্টেরিয়াল প্রেশার মোর দ্যান 70 মেনটেন করতে হবে। সেফ কত? 80 মেনটেন করা, এটা হচ্ছে মোদ্দা কথা। বাট মূল জিনিসটা হচ্ছে তার বেসলাইনের 20%, দ্যাট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট যে তার বেসলাইনের 20% আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। আচ্ছা, এখন রিয়াজ, আমি ইসকেমিক স্ট্রোক থেকে আমি এখন তোমার দিকে যাচ্ছি, বিকজ আমরা এখানে কয়েকটা জিনিসে আমরা এখানে এক জায়গাতে চলে আসলাম। সেটা হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেশার এবং হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার। আমরা এখানে কয়েকটা জিনিস একটু আলোচনা করেছি। এখন তুমি কি আমি তোমার কাছে একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে মনে করো একটা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তার ডায়াস্টোলিক প্রেশার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো ডায়াস্টোলিক প্রেশার লোয়েস্ট বা এইটার সাথে আমি কতটুকু সেফ আমার জন্য? আমি যদি ওয়াইডেস্ট মার্জিন বলি, যে আমাদের পেশেন্টের বেসলাইন যখন সে স্টেবল থাকে, যে বেসলাইন ব্লাড প্রেশার আছে, সিস্টোলিক থেকে 20% ডিভিয়েশন আমরা করতে পারি, ডায়াস্টোলিক থেকে 10% ডিভিয়েশন আমরা করতে পারি, মিন আর্টেরিয়াল প্রেশারে 15% ডিভিয়েশন করতে পারি। আমরা যদি এটা একটা পয়েন্টে নিয়ে আসি কার্ডিওভাস্কুলার পয়েন্ট থেকে, then it would be best of 10% deviation from the baseline. Okay, if you want to reduce 20% of your systolic, you can go ahead, but you have to remember the part of cerebral autoregulation. Okay, Yeah. baseline BP থেকে পেশেন্টের baseline BP, it's not that
হোয়াইট কলার হাইপারটেনশন অ্যাজ ইউ মেনশন, যে পেশেন্টের অন টেবল বিপি হচ্ছে 190/110, বাট দ্যাটস নট দ্য বেস লাইন বিপি। সিন্স দ্য পেশেন্ট হ্যাজ কাম ইন টু দ্য ওআর, ওই তখন 190/110, কিন্তু তার বেস লাইন বিপি হচ্ছে 140/90. Okay, so in that diastolic should not go more than around 80, and 100 যদিও ডিভিয়েশনটা আমরা মানে মেনে নিব না যে ডায়াস্টোলিক বেড়ে যাচ্ছে, কিন্তু সিস্টোলিকের 20% ডিভিয়েশন এদিক সেদিক প্লাস মাইনাস আমরা মেনে নিই। The main issue with diastolic blood pressure is that we always underestimate diastolic blood pressure. এটা মনে রাখতে হবে, diastolic pressure is the main driver of coronary perfusion. Low diastolic blood pressure as well as high diastolic blood pressure দুইটাই স্ট্রোক, কিডনি ইনজুরি, মায়োকার্ডিয়াল ইনজুরি, যে কোনো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনসের এটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আবার ডায়াস্টোলিক প্রেশার যদি অ্যাডিকুয়েট না হয় তাহলে করোনারি পারফিউশন প্রেশারও কিন্তু ড্রপ করবে, তখন কিন্তু আমার মায়োকার্ডিয়াল ইসকিমিয়া সাজেস সাবএন্ডোকার্ডিয়াল ইসকিমিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, যদিও সিস্টোলিক লো ডায়াস্টোলিক প্লাস এলিভেটেড সিস্টোলিক দ্বারা আমার মিন আর্টেরিয়াল প্রেশার নর্মাল থাকতে পারে। ইভেন রিপিটিং, even if the map is normal and the diastolic is low, mean arterial pressure, যেহেতু systolic blood pressure is a important number in the equation, since the diastolic pressure is low, it maintains the coronary perfusion pressure, so there is chances that there might be subendocardial injury or myocardial ischemia or myocardial injury. এটাও বুঝতে হবে ক্রনিক্যালি যদি আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এলিভেটেড থাকে তাহলে এটা রিফ্লেক্ট করে যে হচ্ছে আমার পেশেন্টের এন্ড অর্গান ড্যামেজ হচ্ছে বা মানে হওয়ার সম্ভাবনা থাকবে, এটাও আমার মনে থাকতে হবে। আমার যদি আবার লো ডায়াস্টোলিক প্রেশার আর হাই সিস্টোলিক ব্লাড প্রেশারও থাকে, এটা কিন্তু হচ্ছে এটা 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 দিয়ে এটাই বোঝায় যে হচ্ছে দের ইজ atherosclerosis or arteriosclerosis, means artery has become stiff or arterial stiffness. আমরা যদি স্পেসিফিক্যালি টার্গেট অ্যাপ্রোচ করি, যে হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেশার টার্গেটস আমরা যেভাবে অ্যাপ্রোচ করি 65, মোর দেন 65 or 65 to 80 মিলিমিটার অফ মার্কারি, মানে 65 এবং 80, আমরা যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে সেই টার্গেটগুলা আমরা অ্যাপ্লাই করি, less than 60 is dangerous, মানে it should not be allowed to go less than 60 millimeter of mercury. আমরা যদি বলি যে হাইয়েস্ট কত, it should not go more than 90 millimeter of mercury. তো আমি একটা 60 to 90 millimeter of mercury আমি একটা রেঞ্জ পেলাম। এখন কার ক্ষেত্রে 90 মেনটেন করব, কার ক্ষেত্রে 60 মেনটেন করব, that obviously depends on the coronary autoregulation and the cerebral autoregulation. নর্মোটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে আমি 60 to 70 মেনটেন করলে হবে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, আর যদি হাইপারটেনসিভ পেশেন্ট হয় আমি 80 to 90 মিলিমিটার অফ মার্কারি মেনটেন করলে হবে। সো এটা থেকে এটা বোঝা যায় যে হচ্ছে ডায়াস্টোলিক প্রেশারের ক্ষেত্রে আমরা 10 to max 15% of deviation আমরা অ্যালাউ করতে পারি, provided diastolic blood pressure doesn't go less than 60 millimeter of mercury or doesn't go above 90 millimeter of mercury. এক্সেলেন্ট রিয়াজ। তুমি যেখানে 60 এবং 90-র যে জিনিসটা বললা, সেই জায়গা থেকে আমি একটু সেরেব্রাল পারফিউশন প্রেশারে আসি, বিকজ দিস ইজ ভেরি মাচ ইন্টারকানেক্টেড। কিভাবে ইন্টারকানেক্টেড? যে আমাদের সেরেব্রাল পারফিউশন প্রেশার এটা হচ্ছে ব্রেনের মেইন ড্রাইভিং প্রেশার। কাজে সেরেব্রাল ম্যাপ মেইনটেইন করা মানে কিন্তু সেরেব্রাল পারফিউশন প্রেশার মেইনটেইন করা, বিকজ সেরেব্রাল পারফিউশন প্রেশার ইকুয়াল টু ম্যাপ মাইনাস আইসিপি। দ্যাট মিনস আমাকে সিপিপি মেইনটেইন করতে হবে। এখন সিপিপির রেঞ্জটা কত? একটা স্ট্রোকের পেশেন্টের সিপিপি অবশ্যই 70 থেকে 90 মেইনটেইন করতে হবে, এবং লোয়েস্ট লিমিট হচ্ছে এটা অবশ্যই মোর দ্যান 60 হতে হবে। তার মানে সেফ সিপিপি ইজ মোর দ্যান 70। সেফ সিপিপি ইজ মোর দ্যান 70
রেঞ্জ হচ্ছে 70 থেকে 90 এবং লিস্ট লোয়ার থ্রেশহোল্ড হচ্ছে 60, যেটা আপনারা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের সাথে মিলিয়ে নিতে পারেন। বিধান, যেহেতু আমরা ইসকেমিক হার্ট ডিজিজ এবং স্ট্রোক এবং নিউরোলজি নিয়ে ঘোরাফেরা করছি, আমি তোমার কাছে যেতে চাই বিকজ ইউ উইল ডিল উইথ জেরিয়াট্রিক গ্রুপ অফ পেশেন্ট। এখন ইন কেস অফ জেরিয়াট্রিক পেশেন্ট, নিউমোপেরিটোনিয়ামের ক্ষেত্রে অ্যানেস্থেটিক কনসিডারেশনস গুলো কি কি? আসলে জেরিয়াট্রিক পেশেন্টের অ্যানেস্থেসিয়া, আপনি ল্যাপারোস্কোপিক অ্যানেস্থেসিয়া বলেন, সার্জারির জন্য অ্যানেস্থেসিয়া বলেন, অন্য সার্জারির জন্য বলেন। তো পুরোটাই আসলে চ্যালেঞ্জ। যদিও আমরা আসলে বাইরে থেকে বুঝতে পারি না পেশেন্ট এটা আসতেছে। সে কিভাবে চ্যালেঞ্জ। আমি যদি একদম শুরু থেকে শুরু করি, জেরিয়াট্রিক পেশেন্ট কারা? 65 ইয়ার্স ওল্ড এর উপরে। এবং এভাবে বলা হইছে যে জেরিয়াট্রিক পেশেন্টকে আপনি অ্যানেস্থেসিয়া বা ল্যাপারোস্কোপিক অ্যানেস্থেসিয়া দিচ্ছেন যে মানে এটা শুধু অ্যানেস্থেসিয়া না। তার একটা কম্প্রোমাইজ ফিজিওলজি অথবা মার্জিনাল ফিজিওলজির সাথে একটা যুদ্ধ করা ওই সময়। শুরুতে যদি আমি বলি যেমন একটা জেরিয়াট্রিক পেশেন্টের কি ফিজিওলজিক্যাল চ্যালেঞ্জ থাকে। প্রথম কথা হচ্ছে যে তাদের আর্টারিগুলো একদম স্টিফ থাকে। তারপরে আপনি পেশেন্টের ডায়াস্টোলিক ডিসফাংশন থাকে। আপনার 70 ইয়ার্স এর উপরে গেলে মোর দ্যান 50% পেশেন্টেরই ডায়াস্টোলিক ডিসফাংশন থাকে। তাদের বেটা রিসেপ্টরগুলো ব্লাড থাকে। এই কার্ডিওভাস্কুলার ইফেক্টের মধ্যে ইন্ট্রাপ্যারাডোমিনাল প্রেশার যখন আপনি বাড়াবেন, ভেনাস রিলেন কমে যাবে, আপনার পি লোড কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আবার এদিকে সিস্টোলিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়বে, বাড়ার কারণে আপনার আফটার লোড বাড়বে। আবার এদিকে আপনার পেশেন্টের হার্টটা হচ্ছে স্টিফ অ্যান্ড পোর কমপ্লায়েন্স একটা হার্ট। এই এত কিছুর মধ্যে আবার পোর কমপ্লায়েন্স একটা হার্ট নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, অন্যান্য পেশেন্ট থেকে তার হাইপোটেনশন বেশি হবে, মায়োকার্ডিয়াল ইনসুলিন হওয়ার চান্স বেশি থাকবে, অ্যারিথমিয়া হওয়ার চান্স বেশি থাকবে। সোজা হিসাব অন্য পেশেন্ট থেকে। আপনি যদি রেসপিরেশনে যান, রেসপিরেশনে হচ্ছে যে আপনার ডায়াফ্রাম তো আপনার স্পন্দিং ইফেক্ট থাকবে। এখানে লাং কম্প্রোমাইজ হবে, লাং কমপ্লায়েন্স কমবে, এয়ারওয়ে প্রেশার কমবে, অ্যাটেলেক্ট্রিসি বেশি হবে। আবার এলডারলি পেশেন্টের ক্ষেত্রে রিজার্ভ থাকে অনেক কম। তাহলে হচ্ছে যে আপনার রিজার্ভ যেহেতু কম থাকে তাহলে সে র্যাপিড ডিস্যাচুরেশন করবে অন্য আপনি অ্যাডাল্ট পেশেন্ট থেকে। তারপরে যেমন ধরেন হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যখন বাড়বে, হাইপারকার্বিয়া যখন হবে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে, তার লাংস যেহেতু কম্প্রোমাইজ, সে ওই কার্বন ডাইঅক্সাইডটাকে আপনার এক্সপেকটেশন অনুযায়ী বের করতে পারবে না। তো একটু বেশি থাকবে আপনার শরীরের ভিতরে। আর বেশি থাকলে তার যে স্ট্রেস, কার্ডিয়াক স্ট্রেস, সেরেব্রাল স্ট্রেস যেটা হওয়ার কথা একটা স্বাভাবিক একটা অ্যাডাল্টের, তার থেকে অনেক বেশি স্ট্রেস তো। আবার এদিকে তার প্রত্যেকটা সিস্টেমে কম্প্রোমাইজ, ওই স্ট্রেস তার উপর বেশি বার্নিং করে যায়। ক্লোজিং ক্যাপাসিটি প্রায় এফআরসির কাছাকাছি চলে যায়। আপনার 40 ইয়ারের পর থেকে প্রতি বছর আপনার জিএফআর হচ্ছে 1 করে কমতে থাকে। তারপরে যদি আপনি বলেন যে তাদের থার্মাল রেগুলেশন ঠিক থাকে না এবং ব্লাড ব্রেন ব্যারিয়ারও খুবই বাড়ানো। তো এই সমস্ত কিছু নিয়ে আপনাকে হচ্ছে যে যাইতে হবে। সো এই কম্প্রোমাইজ ফিজিওলজিতে যখন আপনি যাবেন, যাওয়ার শুরুতে হচ্ছে যে আপনি তো ড্রাগ দিয়ে অ্যানেস্থেসিয়া দিবেন। তো ড্রাগ দেওয়ার কথাগুলোই বলা হয়েছে এইভাবে যে কমই হচ্ছে যে জেরিয়াট্রিক পেশেন্টের জন্য অ্যানেস্থেসিয়া কমই হচ্ছে বেশি, আর আরো কম হচ্ছে যে যথেষ্ট। তার মানে হচ্ছে মানে কথাটা এরকম, কমই হচ্ছে বেশি এবং আরো কম হচ্ছে যথেষ্ট। আপনি যদি হিসাব করেন, ন্যাক হচ্ছে যে আপনার 40 ইয়ারের পর থেকে 6% করে কমতে থাকে। প্রোপোফল বা ইন্ডাকশন এজেন্ট যেগুলো দিবেন, এগুলো 20 to 50% রিডাকশন করে দিতে। 80 ইয়ার্স এর পরে ওপিওয়েড রিকোয়ারমেন্ট বলা হয়েছে 50%। প্রত্যেকটা ড্রাগই হচ্ছে যে আপনার কম দিতে হবে। আবার এদিকে পেশেন্টের কগনিটিভ ডিসফাংশন থাকতে পারে, ডিলেরিয়ান থাকতে পারে। সেগুলার চান্স তো আরো অনেক বেশি বেড়ে যাবে। এবং জেরিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে পোস্ট-অপারেটিভ ডিভিশন একটা বড় একটা বিষয়। এটার জন্য অনেক স্টাডি চলতেছে, সারা ওয়ার্ল্ডে অনেক ড্রাগ রাখার লোক চিন্তা করতেছে। কারণ হচ্ছে ডেক্সকোমেটিভকে তারা অনেক প্রেফার করতেছে এখন, যে পোস্ট-অপারেটিভ ডিলেরিয়াম জেরিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে অনেকটাই কমায়, আগে থেকে শুরু করবে। তো অন্যান্য পেশেন্ট থেকে আপনার এই পেশেন্টগুলার ডুলেরিয়ান এবং কগনিটিভ ডিসফাংশন অনেক বেশি। আপনি যদি রেনাল সিস্টেমে আসেন, রেনাল সিস্টেমে আপনার ব্লাড ফ্লো কমবে, ইউরিন আউটপুট কমবে। এই পেশেন্টের একেআই হওয়ার চান্স অনেক বেশি অ্যাডাল্ট পেশেন্ট থেকে। আপনি যদি হচ্ছে যে ল্যাপারোস্কোপি মানে নিউমোপেরিটোনিয়াম করেন। তারপরে হচ্ছে যে স্লিমিক ব্লাড ফ্লো কমবে, ব্লাড মেটাবলিজমও কমে, এগুলো আমরা যদি বাদ দিই। সব ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার আবার এদিকে একটা জিনিস বাদ হয়ে গেছে, পজিশন, ট্যান্ডেলের পজিশন।
তো ট্যান্ডেলের যখন পজিশন করবেন আপনার হচ্ছে আইসিবি বাড়বে, আবার প্রেশার বাড়বে, আবার ডিভাসেন্ট্রাল বা করলে আবার ভেনাস রিটার্ন করলে হাইপোটেনশন হবে। দুই দিকেই সমস্যা আসলে। তো আপনি এখানে একটা জিনিস বলছিলেন যে 20 ডিগ্রি পর্যন্ত ট্যান্ডেল করা যাবে। এখন আসলে আপনি যদি জেরিয়াট্রিক পেশেন্টগুলোর ক্ষেত্রে দেখা যায় যে গাইনোকোলজিক্যাল সার্জারি যেমন টিএলএইচ বেশি হয়। তো ওই পেশেন্টগুলাকে আপনি 20 ডিগ্রি করে তার সার্জারি করে দেন। এই ক্ষেত্রে আপনারই ওপিনিয়ন কি? যে আসলে 20 ডিগ্রির আগে বেশি হ্যান্ডেল করবেন? 20 ডিগ্রির ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা পেশেন্টের যদি ইস্কেমিক স্ট্রোক থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যখন ট্রেন্ডেলিংবার্গ পজিশন করছি তখন আমার নিউমোপেরিটোনিয়ামের জন্য আমার আইসিপি বাড়ছে, আবার ট্রেন্ডেলিংবার্গের জন্যও আমার আইসিপি বাড়ছে। সেটাকে মিনিমাইজ করার জন্য আমি ট্রেন্ডেলিংবার্গ 20 ডিগ্রির বেশি করব না। কিন্তু যদি অন্যান্য পেশেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে তোমার সার্জিক্যাল স্পেসিফিক কনসিডারেশনে তোমাকে আসতে হবে। আচ্ছা, ধরেন স্ট্রোক আছেই পেশেন্টের, আপনার গাইনোকোলজিক্যাল সার্জারিটা 20 ডিগ্রি দিয়ে সাধন করতে পারবে না, এটা সত্য কথা। আচ্ছা, তখন কি করবে? করাই যাবে না এরকম কিছু? ওপেন সার্জারি ইজ ভেরি টু ফর দ্যাট পেশেন্ট। মানে একটা পেশেন্টের হিস্ট্রি অফ ইসকেমিক স্ট্রোক উইথ তার এখন গাইনোকোলজিক্যাল সার্জারি হচ্ছে, তুমি কি এটা বলতে চাচ্ছ? তাহলে ডেফিনেটলি ইট ডিপেন্ডস অন দ্য পেশেন্টস কন্ডিশন, যে তার ইসকেমিক স্ট্রোক কতদিন আগে হয়েছে, তার ব্লাড প্রেশারটা কীরকম সে মেনটেন করছে, তার অটোনমিক নার্ভাস সিস্টেম কীরকম মেনটেন করছে, তার হার্টের কন্ডিশনটা কি, এগুলো নিয়ে এভরিথিং আন্ডার কনসিডারেশনে এসে যদি মনে হয় যে না উই শুড গো ফর ওপেন সার্জারি, দেন ইউ শুড গো ফর ওপেন সার্জারি, বিকজ এখানে আইসিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও আই এম কামিং টু ডক্টর নাসিম, যে নিউমোপেরিটোনিয়াম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম, বিকজ যখনই আপনি নিউমোপেরিটোনিয়াম করছেন আপনার ডায়াফ্রামের স্প্লিন্টিং হচ্ছে, ডায়াফ্রাম উপরের দিকে উঠে যাচ্ছে, ইন্ট্রাথোরাসিক প্রেশার আপনার বাড়ছে। এখানে বোথ অবস্ট্রাকটিভ অ্যান্ড রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ডিফারেন্ট ইফেক্ট আছে বিকজ অফ নিউমোপেরিটোনিয়াম। এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি, রেস্ট্রিকটিভ লাং ডিজিজে আপনি লাংসকে এক্সপান্ড করতে পারছেন না, অবস্ট্রাকটিভ লাং ডিজিজে আপনার লাং প্রচণ্ড এক্সপান্ডেড কিন্তু ভেন্টিলেশনটা ইজ নট পারফেক্ট। সো নাসিন, এখন তুমি একটু প্লিজ ফার্স্টে এক্সপ্লেন করো যে ডিউরিং দ্য ল্যাপারোস্কোপিক সার্জারি আমাদের পেশেন্ট যদি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হয় তাহলে আমাদের অ্যানেস্থেটিক কনসিডারেশনসগুলো কি কি? থ্যাংক ইউ সালাউদ্দিন ভাই বক্তৃতা দেওয়ার জন্য। আমরা প্রথমে শুরু করি লাং মেকানিক্স দিয়ে। একটা লাং মেকানিক্স বলতে আমি বোঝাচ্ছি একটা রেসপিরেটরি কম্প্রোমাইজ একটা পেশেন্ট, তার কী কী ফিজিওলজিক্যাল চেঞ্জ থেকে অল্টারেশনটা কীভাবে হয়। প্রথমে কী হয়, যখন আমরা নিউমোপেরিটোনিয়াম করি তখন তার ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়। ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়লে তার ডায়াফ্রামটা কী হবে, কেফালার্ড মুভমেন্ট হবে। নেক্সট তার এফআরসি কমে যাবে। একটা নর্মালি যে অ্যানেস্থেসিয়া দিলে একটা পেশেন্টের এফআরসি কমে 30 to 40%। নিউমোপেরিটোনিয়াম দিলে তার এফআরসি আরও কমবে, মোর এডেড 10% আরও কমবে। সেই পেশেন্টের লাং কমপ্লায়েন্স কমে যায়। নর্মালি জেনারেল অ্যানেস্থেসিয়া এবং ইন্টিউবেশনের কারণে একটা পেশেন্টের লাং কমপ্লায়েন্স 30 to 40% কমে যায়। তার সাথে আমাদের আরও 20% অ্যাড করতে হবে, যে ডিউ টু নিউমোপেরিটোনিয়াম। এসব পেশেন্টের প্লাটো প্রেশার এবং পিক প্রেশার বেড়ে যায় এবং তাদের ড্রাইভিং প্রেশার বেড়ে যায়। ড্রাইভিং প্রেশারটা কি? ড্রাইভিং প্রেশারটা হচ্ছে ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্লাটো প্রেশার অ্যান্ড পিপ। যেই প্রেশারটা লাংসে বাতাস নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে ড্রাইভিং প্রেশার। এই ড্রাইভিং প্রেশারটা দিয়ে আমাদের পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশন মেজার্স করে। তো লাস ভেগাস একটা ট্রায়াল করা হয়েছে। এই লাস ভেগাস ট্রায়ালটাতে দেখানো হয়েছে যে ড্রাইভিং প্রেশারটা মোর রিলায়েবল। নর্মাল ড্রাইভিং প্রেশার কত? নর্মাল ড্রাইভিং প্রেশার হচ্ছে লেস দেন, আমাদের মেনটেন করতে হবে লেস দেন 13 সেন্টিমিটার অফ ওয়াটার। যদি ড্রাইভিং প্রেশারটা মোর দেন 15 সেন্টিমিটার অফ ওয়াটার হয় তাহলে লাংসের ইনজুরি বেড়ে যায়। আর যদি ভেরি হাই হয় তাহলে লাংসে বেরোটমা হওয়ার চান্সটা বেশি থাকে। পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশন মেজার করার অনেকগুলা সিস্টেম আছে। পেশেন্ট রিলেটেড কিছু ফ্যাক্টর আছে, সার্জারি রিলেটেড কিছু ফ্যাক্টর আছে, ল্যাবরেটরি ইন্ডিকেশনস আছে। পেশেন্ট রিলেটেড ফ্যাক্টরগুলো হচ্ছে পেশেন্ট এলডারলি, তারপর হচ্ছে পেশেন্টের এএসএ মোর দেন 2, তারপর হচ্ছে ফেরিলিটি, তারপর
সার্জারি রিলেটেড ফ্যাক্টরগুলো হচ্ছে লং সার্জারি, এমার্জেন্সি সার্জারি, থোরাসিক সার্জারি, এন্ডোভাস্কুলার সার্জারি, এগুলা। ল্যাব রিলেটেড ফ্যাক্টর হচ্ছে লো অ্যালবুমিন। রেগুলারলি আমাদের হচ্ছে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ ডিজিজের পেশেন্ট আসে। তো এগুলোর জন্য আমাদের প্রিভেনশন জানতে হবে। প্রিভেনশনের জন্য গোল্ড একটা ক্রাইটেরিয়া তৈরি করছে। এই গোল্ড ক্রাইটেরিয়াটা আছে 2025 এই গোল্ড ক্রাইটেরিয়াটা আসছে। এটার ম্যানেজমেন্টটা খুব ইজি। এটা আমাদের সরাসরি যে চাচা বা আঙ্কেল আসবে, অবশ্যই এলডারলি পেশেন্ট, সরাসরি বলতে হবে, চাচা আপনাকে সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। সহজ হিসাব। আপনাকে 3টা ইনহেলার ইউজ করতে হবে। একটা হচ্ছে আপনাকে ব্রঙ্কোডাইলেটর ইউজ করতে হবে, ইনহেলড কর্টিকোস্টেরয়েড ইউজ করতে হবে, আর ইনহেলড হচ্ছে আপনার অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট যেগুলো সেগুলো ইউজ করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে? আপনাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। আপনাকে ভ্যাকসিনেশন নিতে হবে। এগুলা করব। আচ্ছা, তারপরে যদি পেশেন্টের দরকার হয় তাহলে আমরা তাকে হোম অক্সিজেন ইউজ করতে বলবো, তাকে রেসপিরেটরি থেরাপি নিতে বলবো, স্টেম ইনহেলেশন করতে বলবো। তারপর হচ্ছে তাকে হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য বলবো, মিনিমাল ইনভেসিভ সার্জারির জন্য বলবো। এগুলো আমরা অ্যাডভাইস করতে পারি। একটা পেশেন্ট আসলো, তার একিউট এক্সারবেশন অফ সিওপিডি অথবা একিউট এক্সারবেশন অফ অ্যাজমা। তার জন্য আমাদের হচ্ছে গোল থেকে 4টা ABCD অ্যাপ্রোচ শিখা দেওয়া হয়েছে। ABCD এতে আমরা বলবো হচ্ছে তাকে অ্যান্টিবায়োটিক দিব, বি দিয়ে তাকে আমরা ব্রঙ্কোডাইলেশন দিব, তাকে ইনহেলড অথবা তাকে আইভি ইনজেক্টেবল ব্রঙ্কোডাইলেটর দিব, সি দিয়ে আমরা তাকে কর্টিকোস্টেরয়েড দিব, আর ডি দিয়ে তাকে আমরা ডায়াবেটিক্স দিব অথবা কোনো ডিভাইস দিব, যেমন হচ্ছে আমরা NIV ইউজ করতে পারি, CPAP ইউজ করতে পারি। এসব কারা অ্যাট রিস্ক, কোন পেশেন্ট অ্যাট রিস্ক পেশেন্টগুলো হচ্ছে আমাদের যেমন জেরিয়াট্রিক পেশেন্ট, বিধান যেটা বললো, তারপর হচ্ছে আপনার সিভিয়ার অ্যাজমা সিওপিডি পেশেন্ট, তারপর হচ্ছে আপনার ফেইল পেশেন্ট, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে যেসব পেশেন্টের, ওবেসিটি আছে, তারপর হচ্ছে পেশেন্টের FEV1 লেস দেন 50%, এরিস্কেট স্কোর মোর দেন 45, তারপর হচ্ছে লং টার্ম ধরে তার স্মোকিং হিস্ট্রি আছে, ক্যান্সার কেমোথেরাপি নিচ্ছে, ইমিউনো কম্প্রোমাইজ, এবং যে পেশেন্টটা লং সার্জারি হচ্ছে, এইসব পেশেন্টকে আমরা অ্যাট রিস্ক পেশেন্ট বলবো। এইসব পেশেন্টের ইন্টিউবেশন গাইডলাইন আসছে। ইন্টিউবেশন গাইডলাইনটা নিভাস ট্রায়াল থেকে আসছে। এদের ইন্টিউবেশনের জন্য আমাদের একটা প্রি অক্সিজেনেশন করতে বলছে। যেহেতু পেশেন্টের নিউমোপেরিটোনিয়াম হচ্ছে, তার জন্য প্রি অক্সিজেনেশনটা অনেক ইম্পর্টেন্ট। নিভাস ট্রায়ালে বলছে পেশেন্টটাকে হেড আপ পজিশন করে রাখতে হবে, পেশেন্টের জন্য CPAP ইউজ করতে হবে। প্রি অক্সিজেনেশন দিতে আসলে আমাদের CPAP ইউজ করতে হবে। CPAP দিতে হবে 5 to 10 সেন্টিমিটার অফ ওয়াটার। এটা কি সুবিধা? এটা হচ্ছে অ্যাপনিয়া টাইমটাকে ডাবল করে। তারপর হচ্ছে আমাদের নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট ইউজ করতে হবে, এবং আমাদের লো SpO2 টার্গেট করতে হবে 90 to 96%। যদি আমরা হাই SpO2 টার্গেট করি তাহলে অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিকেল জেনারেট হয়, অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে। তো ওভারঅল আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে? মানে আমরা ডিউরিং ভেন্টিলেশন এবং অ্যানেস্থেসিয়া একটা রেসপিরেটরি কম্প্রোমাইজ পেশেন্ট, তার নিউমোপেরিটোনিয়াম হচ্ছে, তার ওভারঅল স্ট্র্যাটেজিটা কি? এটার জন্য জামা ট্রায়াল হয়েছে 2020 সালে। এখানে 1236 জন পেশেন্ট নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে। কারালা পিল্লাই নামে একজন অথর, ইনি এটা নিয়ে ডিসকাস করছে। তো এখানে অনেকগুলা ট্রায়ালে হচ্ছে বলছে যে সবগুলা ফ্যাক্টরি আসলে মানে কিছু বেনিফিশিয়াল, মানে আমরা কিছু ফ্যাক্টর বলছে যে আমরা টাইডাল ভলিউম কমায় রাখবো, কিছু ফ্যাক্টর বলছে যে আমরা লাং রিক্রুটমেন্ট ম্যানুভার করবো, কিন্তু আলটিমেটলি দেখা গেছে কোনোটাই পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশন মানে কমাচ্ছে না। কিন্তু আলটিমেটলি কারালা পিল্লাই বলছে, একটা গাইডলাইন দিছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা মেনটেন যদি করি তাহলে আমাদের লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশনটা দেওয়া যাবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা লো টাইডাল ভলিউম ইউজ করব 6 to 8 ml পার কেজি। রেসপিরেটরি রেটটা আমরা বাড়ায় রাখবো যেন CO2 রিটেনশন না হয়। তারপর মডারেট পিপ ইউজ করবো। এখন মডারেট পিপের জায়গায় এখন মডার্ন টার্ম বলে ইন্ডিভিজুয়ালাইজ পিপ, মানে যার যেরকম পিপ দরকার তাকে আমরা সেরকম পিপ দিব, 5 to 10 সেন্টিমিটার অফ ওয়াটার। তারপর হচ্ছে আমরা ডেল্টা পিটাকে কন্ট্রোল করব, 15 সেন্টিমিটার অফ ওয়াটারের নিচে রাখবো। লাং রিক্রুটমেন্ট ম্যানুভার করবো। লাং রিক্রুটমেন্ট ম্যানুভারটা কি? আমরা সাস্টেইনড একটা প্রেশার দিব 30 to 40 সেন্টিমিটার অফ ওয়াটার ফর 30 to 40 সেকেন্ড। লো FiO2 দিব এবং লো পিপ ইউজ করবো। রিভার্স ম্যানুভার করবো এবং নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট দিব। ওকে। নাসিন এবং বিধান, তোমরা দুজনই কিন্তু একটা জায়গাতে, যেখানে আমি একটা মিল খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে দুজনই একটা জায়গাতে এসে একত্রিত হয়েছো, যেটা হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। এবার আমি আমার একটা টপিককে নিয়ে আসি, দ্যাট ইজ রিলেটেড টু নিউরোলজি বাট অলসো রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, দ্যাট ইজ মাইস্থেনিয়া গ্র্যাভিস। এখন মনে করেন যে একটা পেশেন্টের মাইস্থেনিয়া গ্র্যাভিস আছে এবং তার একটা সার্জারি হবে এবং তার ল্যাপারোস্কোপিক সার্জারি হবে। এখন আপনি চিন্তা করলেন যে এই পেশেন্টের আপনি
ল্যাব কল করবেন। তাহলে হোয়াট আর দ্য অ্যানেস্থেটিক কনসিডারেশনস? এখন আমি মায়াস্থেনিয়া গ্রেভিসের প্যাথোফিজিওলজিতে আমি যাব না। এখানে লাং ডিজিজ যেটা, লাংসের যেটা কন্ডিশন হয় দ্যাট ইজ রেস্ট্রিকটিভ লাং কন্ডিশন। এখন মায়াস্থেনিয়াতে ডায়াফ্রামের ডিসফাংশনস হচ্ছে, আপনার স্কেলেটাল মাসলের ডিসফাংশন হচ্ছে। দ্যাট মিনস ইট ইজ এ রেস্ট্রিকটিভ প্যাটার্ন। এখানে FEV1 কমবে, এখানে FVC কমবে। তার মানে FEV1 বাই FVC এটা হয় নরমাল অথবা বেশি হবে, মানে মোর দেন 70% এর বেশি হবে। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই ল্যাপারোস্কোপিক সার্জারিতে অবশ্যই আপনি যেতে পারেন, বাট ইউ হ্যাভ লটস অফ কনসিডারেশনস। এই লটস অফ কনসিডারেশনস এর ভিতরে আপনাকে ফার্স্টেই যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে লেভেনথাল স্কোর। এই লেভেনথাল স্কোর এটা আপনারা বইয়ে পড়েছেন, এটা আপনারা স্টোলটিংয়ে আছে। লেভেনথাল স্কোর দ্যাট ইজ যে পেশেন্টের ডিজিজ কন্ডিশনের ডিউরেশন যেটা, এটা যদি ৬ বছরের বেশি হয়, পেশেন্টের যদি অ্যাসোসিয়েটেড রেসপিরেটরি কন্ডিশন যদি থাকে, পেশেন্ট যদি পাইরিডোস্টিক মিন মোর দেন 75 মিলিগ্রাম পার ডের বেশি যদি খায়, এবং তার সাথে সাথে তার ভাইটাল ক্যাপাসিটি যদি লেস দেন 2.9 লিটার থাকে, তাহলে এই পেশেন্টগুলোকে পোস্ট অপারেটিভ ক্রিটিক্যাল কেয়ার মনিটরিংয়ের ভিতরে রাখতে হবে। তাকে ইলেকটিভ, তাকে HDU-তে রাখতে হবে, অথবা যদি স্কোর যদি মোর দেন 10 হয় তাহলে তাকে পোস্ট অপারেটিভ পিরিয়ডে ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা লাগতে পারে। এখানে আরো কিছু কনসিডারেশনস আছে, সেটা হচ্ছে যে ঠিক আছে, একটা মাইস্থেনিয়া গ্র্যাভিসের পেশেন্ট, সে সাকসিনাইল কোলাইনে সে রেজিস্ট্যান্ট এবং সে মোর সেন্সিটিভ টু নন ডিপোলারাইজিং মাসল রিল্যাক্সেন্টস, যার কারণে নন ডিপোলারাইজিং মাসল রিল্যাক্সেন্টস আমরা হয় ইউজ করবই না, অথবা আমরা ভেরি লো ডোজে ইউজ করব। দ্যাট ইজ ভেরি মাচ ট্রু। এখানে রোকিউরোনিয়ামের ডোজও কিন্তু অনেক কমে আসে। বাট আপনার কাছে এখন যেটা সবচেয়ে সুবিধা যে ইউ হ্যাভ সুগাম্যাটিক্স, এবং রোকিউরোনিয়াম এবং সুগাম্যাটিক্স ইউজ করে আপনি এখানে সার্জারিটা কমপ্লিট করতে পারেন। এবং দেখা গিয়েছে যে যদি পেশেন্টের রেনাল ফেলোর যদি না থেকে থাকে, যদি পেশেন্টের বাকি সব কিছু যদি ওকে থাকে, তাহলে ইউ ক্যান ইউজ রোকিউরোনিয়াম এবং সুগাম্যাটিক্স, কারণ আপনার এখানে নিউমোপেরিটোনিয়াম করার প্রয়োজন আছে। বাট এখানে আপনাকে অনেক কিছু কনসিডারেশনসে রাখতে হবে যে পেশেন্টকে আমি কারণ যখনই আপনি রোকিউরোনিয়াম এবং সুগাম্যাটিক্স আপনি যখন ইউজ করছেন, আপনাকে অবশ্যই টফ মনিটরিং আপনাকে ইউজ করতেই হবে। উইদাউট টফ মনিটরিং ইউ কান্ট ইউজ রোকিউরোনিয়াম অ্যান্ড সুগাম্যাটিক্স। আপনার কাছে যতই সুগাম্যাটিক্স থাকুক না কেন, আপনি 400 মিলিগ্রাম সুগাম্যাটিক্স দেন না কেন, ইউ হ্যাভ টু ইউজ টফ মনিটরিং, বিকজ এক্সটিউবেশনের পরে আপনাকে অবশ্যই টফ রেশিও মোর দ্যান 0.9 হতে হবে, এবং আপনাকে এটাকে 30 মিনিট আপনাকে অবজার্ভ করতে হবে। যদি সব ঠিক থাকে, যদি CO2 রিটেইন না করে, বিকজ আপনি ভেন্টিলেটরে কিন্তু আপনি নেগেটিভ পালমোনারি প্রেশার মেজার করতে পারছেন না, আপনি ভাইটাল ক্যাপাসিটি মেজার করতে পারছেন না। কাজেই আপনাকে এই 30 মিনিট আপনাকে অবজার্ভ করতে হবে, দেন আপনি চাইলে এক্সটিউবেশনের প্ল্যান করতে পারেন, বাট উইথ দ্য কনসিডারেশনস অফ অল দিস থিংস। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে একটা মাইস্থেনিয়া গ্র্যাভিসের একটা পেশেন্ট, মনে করেন সে তার নিউমোপেরিটোনিয়াম হবে, তো তাকে প্রি অপারেটিভ পিরিয়ডে IVIG অথবা প্লাজমা ফেরেসিস এগুলো দিতে হবে কিনা। এখানে যেটা একটা 2020-তে একটা ইন্টারন্যাশনাল কনসেনসাস যেটা হয়েছে, সেখানে বলেছে যে যদি ল্যাপারোটমি যদি হয় তাহলে সেক্ষেত্রে IVIG বা প্লাজমা ফেরেসিস দিতে হবে। কিন্তু ইন জেনারেল যদি কথা, যদি বালবার পালসি যদি থাকে একটা পেশেন্টের, তাহলে সেক্ষেত্রে তাকে প্রি অপারেটিভ পিরিয়ডে ফর রেস্কিউ থেরাপি IVIG অথবা প্লাজমা ফেরেসিস দেওয়া যেতে পারে যদি তার বালবার পালসি থাকে। এখানে বালবার পালসিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসিডারেশন ফর মাইস্থেনিয়া গ্র্যাভিস। আপনি সেটা ল্যাপারোটমিতে যান আর আপনি ল্যাপারোস্কোপিক সার্জারিতে যান, বিকজ মাইস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে আপনার পোস্ট অপারেটিভ পিরিয়ড এক্সটিউবেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসিডারেশন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আপনি যখন বলতেছিলেন যে রেস্ট্রিক্টেড টাইপ অফ লাং ডিজিজ মাইস্থেনিয়া গ্র্যাভিস, এটা কিন্তু স্পন্টেনিয়াস ভেন্টিলেশনের ক্ষেত্রে। আপনি যখন কন্ট্রোল ভেন্টিলেশনে চলে গেলেন পারাপারটি, তখন তো আপনার কোনো সমস্যা নেই, আপনি মাসল রিল্যাক্স করে যাচ্ছেন, তাই না?
বিষয়টা এরকম না? তখন ও রেস্ট্রিক্টেড লাং ডিজিজ বলে আমি ভেন্টিলেট করব না তো তখন আর। ওরকম তখন তো আর পিক প্রেশার বাড়ার কোনো চান্স নাই। রেস্ট্রিক্টেড যেটা হয় প্লাটো বার বেশি থাকবে, পিক বেশি থাকবে এরকম তো কোনো চান্স নাই। না, না, না। যখন যখন এই পেশেন্টটা ভেন্টিলেশনে যখন চলে যাচ্ছে, তখন তো তার সবকিছু রিল্যাক্সড হয়ে গেল। এটা তো রেস্ট্রিকটিভ লাং ডিজিজ নট টু ডিউ টু লাং প্যাথোলজি, ইটস ডিউ টু মাসকুলার প্যাথোলজি। ইয়া এবং যখন এই পেশেন্টটা এক্সটিউবেশনের পর্যায়ে যখন আসবে, তখন সে কিন্তু আবার রেস্ট্রিকটিভ প্যাটার্নে তখন ফিরে আসলো এবং সেই সময় কিন্তু পেশেন্টের মানে পোস্ট অপারেটিভ পিরিয়ডে অ্যাটেলেক্টেসিস ডেভেলপ হওয়ার পসিবিলিটি থাকে এবং তার সাথে সাথে পেশেন্টের এফআরসি কিন্তু কম থাকে, যার কারণে সে কিন্তু সেই ইন্সপিরেটরি ফোর্সটা ক্রিয়েট করতে পারে না। দ্যাট মিনস অনলি ডিউরিং দ্য ইন্ট্রাঅপারেটিভ পিরিয়ড এটা তোমার রেস্ট্রিকটিভ প্যাটার্ন থাকবে না, বাট তুমি যদি পিপ মেইনটেইন না করো, তুমি যদি রিক্রুটমেন্ট মেইনটেইন না করো, তখন পোস্ট অপারেটিভ পিরিয়ডে গিয়ে ওইটা আবার রেস্ট্রিকটিভ প্যাটার্নটাকে আবার অ্যাগ্রিভেট করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এক্সাক্টলি ঠিকই বলছেন আসলে। Thank you, Dr. Salahuddin, for the nice and elaborate discussion on myasthenia gravis. The Dr. Salahuddin, I think we can conclude the session today. বিধান, তোমার কোনো কোশ্চেন আছে? না, কোয়েশ্চেন নাই। আমি তো জেনেটিক পেশেন্টের ক্ষেত্রে আরেকটা যেটা বিষয় হচ্ছে ফায়ালিটি। তো ফায়ালিটির ক্ষেত্রে দেখা গেছে ২০২৪ সালে একটা বড় মেটা অ্যানালাইসিস হয়েছে। মোর দ্যান 5,000 পেশেন্ট বিজেএস ওটা করছে। সেখানে তারা দেখছে যে জেনেটিক পেশেন্টগুলো 30% ফায়াল থাকে এবং তাদের 30 ডেজ মর্টালিটি অ্যাডাল্ট থেকে 3 টাইমস বেশি। এই একটা বিষয় খুব ইম্পোর্টেন্ট। আর ইরাসের কথায় যদি আমরা আসি, ইরাস প্রোটোকলটা আসলে যে আমাদের একটা কনসেপশন ধারণা আছে যে আর্লি রিকভারি আফটার সার্জারিতে আমরা একদিনের মধ্যে পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দিব। বিষয়টা আসলে ওরকম না সব ক্ষেত্রে। হ্যাঁ, আমরা একদিনের মধ্যে ইরাস প্রোটোকলে কিভাবে ডে একদিনের সার্জারি করে কিভাবে বাসায় দিতে পারি এটা একটা বিষয়। আর এই জেনেটিক পেশেন্টদের ক্ষেত্রেও আমরা কিভাবে আর্লি তাদেরকে আ বাসায় পাঠাইতে পারি একদিনের মধ্যে না সেটাও হচ্ছে যে ইরাস প্রোটোকলের মধ্যেই আছে আসলে। তো এই ক্ষেত্রে ইরাসের 2025 এ একটা কনসেনসাস হইছে যেখানে ওরা দেখছে যে আ আ প্রায় ৩,০০০ পিপলের উপরে তারা একটা স্টাডি করছে। যেখানে তারা দেখছে যে আপনি যদি প্রিহেবিলিটেশন করেন পেশেন্ট গুলাকে যেমন এক্সারসাইজ, নিউট্রিশন, সাইকোলজিক্যাল সাপোর্ট আ এরকম ধরনের প্রিহেবিলিটেশন গুলা যদি করে আনেন পেশেন্ট গুলাকে তাইলে আপনি খুব আর্লি এদেরকে ডিসচার্জ দিতে পারেন। এজন্য ফায়াল পেশেন্ট গুলাকে প্রিহেবিলিটেশন এ অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যদি কার্ডিওভাস্কুলার পয়েন্ট থেকে হাই রিস্ক ল্যাপারোস্কোপিক সার্জারিতে কিভাবে অ্যানেস্থেসিয়া প্রোভাইড করব বা কিভাবে প্রসিড করব সেটা যদি 1 পয়েন্ট 2 3 4টা পয়েন্টে যদি আমরা সামারাইজ করতে চাই, one of them is that during insufflation আমরা স্লো সার্জনকে রিকোয়েস্ট করব যেন স্লোলি ইনসাফ্লেশন করা হয় এবং সেই সময় আমরা খেয়াল রাখবো যে হচ্ছে আমাদের বিপি ড্রপ করতেছে কিনা। হাউ টু ডু এ স্লো ইনসাফ্লেশন, আমরা ফার্স্টে 5 মিলিমিটার অফ মার্কারিতে যাব, তারপরে 8, তারপরে 10, তারপরে দেখবো যে যদি বিপি ড্রপ না হয় দেন উই ক্যান গো আপ টু 12। প্রত্যেকটা স্টেপে 30 টু 60 সেকেন্ডস একটা ব্রেক নিব, মানে 5 টু 8 এ যেতে হলে 8 এ গিয়ে আমি 30 টু 60 সেকেন্ডস ওয়েট করব যে বিপি ড্রপ করতেছে কিনা। 6 টু 8 থেকে যখন আমি 10 এ যাব তারপরে গিয়ে 30 টু 60 সেকেন্ডস একটা ব্রেক নিব। 12 এ গিয়ে আমি 30 টু 60 সেকেন্ডস একটা ব্রেক নিয়ে দেখব যে আমার বিপি ড্রপ করতেছে কিনা। সেকেন্ড পয়েন্ট ইজ ডিসাফ্লেশন করার সময় যখন আমি নিউমোপেরিটোনিয়ামটা ব্রেক করে ফেলতেছি অর আই হ্যাভ মাই সার্জারি কমপ্লিটেড, তখন ডিসাফ্লেশন হওয়ার পরে অনেক সময় কিন্তু পালমোনারি এডিমা হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পালমোনারি এডিমা ইউজুয়ালি যাদের ইজেকশন ফ্র্যাকশন খুব কম থাকে বা রিসেন্ট হার্ট ফেলিয়ার উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন থাকে বা সিভিয়ার পালমোনারি আর্টারি হাইপারটেনশন থাকে, তাদের পালমোনারি এডিমা হওয়ার সম্ভাবনা থাকে। তখন আমরা যে জিনিসটা করি যে হচ্ছে যে আমরা স্মল ডোজ অফ মাইক্রোডোজ অফ ভ্যাসোপ্রেসার দিয়ে রাখি এবং ফলি আমরা এমটি করে দিই, মানে ফলিস ক্যাথেটার। এটা একটু ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার রিডিউস করে। তারপরে হচ্ছে আমরা ভিজিলেন্স বাড়াই, আমরা লুক আউট করি যে হচ্ছে ইটিসিও2 ড্রপ করতেছে কিনা। ইটিসিও2 কেন ড্রপ করবে বা হচ্ছে ইটিসিও2 ড্রপ করার মানে কি? সো
EtCO2 ড্রপ করার মানেই হলো যে আমার end tidal carbon dioxide minus the carbon dioxide or partial pressure of carbon dioxide in the pulmonary vasculature, এইটার যে ডিফারেন্স যদি বাড়ে তার মানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে আমার ফ্লুইড চলে আসছে। এই গ্যাপটা আমি খেয়াল রাখবো। আরেকটা যে জিনিস যে আমরা সার্জনদেরকে যেটা অবগত করব বা হচ্ছে আমাদের যে টেকনিশিয়ান থাকে, স্পেশালি ল্যাপারোস্কোপিক মেশিনের টেকনিশিয়ান, যে আমরা ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারকে 12 এ ক্যাপ করে দিব যদি সিভিয়ার কার্ডিওভাস্কুলার ডিসিজেস থাকে, এবং আমি ডিপ নিউরোমাসকুলার ব্লকেড অবশ্যই রাখবো টু প্রিভেন্ট এনি হিমোডাইনামিক deviations or any hemodynamic swings or abnormalities. তো সেটা মনিটর করার জন্য যদি আমার ইনভেসিভ ব্লাড প্রেশার লাগে, সিভিপি লাগে বা হচ্ছে টি লাগে, সেটা আমি ইনস্টিটিউট করব। আরেকটা যেটা যে জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দ্যাট ইজ আই শুড অলওয়েজ ইন ল্যাপারোস্কোপ সার্জারি আই শুড অলওয়েজ ভেন্টিলেট টু নর্মোক্যাপনিয়া। অবশ্যই নর্মোক্যাপনিয়া আমার মেনটেন করতে হবে, হাইপারক্যাপনিয়া আমি হইতে দিব না। অনেকে ফিক্সড মাইনিউট ভলিউম আর ফিক্সড টাইডাল ভলিউম ভেন্টিলেশন ইউজ করেন। দ্যাটস এ ব্যাড স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি ইন ল্যাপারোস্কোপিক সার্জারি। আমি নর্মোক্যাপনিয়া অ্যাচিভ করার চেষ্টা করব এবং এটা আমি মনিটরিং করব। লাস্ট পয়েন্ট ইজ হাই রিস্ক পেশেন্টস যেগুলো আছে সেগুলো পোস্ট অপারেটিভে আমি হাই সেন্সিটিভ ট্রোপনিন আই এন্ড অ্যান্টি প্রোবিএনপি আমি অবশ্যই 24 and 48 আওয়ার্স পর্যন্ত মনিটর করব। এই ছিল কার্ডিওভাস্কুলার পয়েন্ট থেকে আমার যে হাই রিস্ক ল্যাপারোস্কোপিক সার্জারি সেটার একটা ক্লিনিক্যাল সামারি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই। বাট আমাদের আলোচনা এখনো শেষ হয়নি। নিউমোপেরিটোনিয়াম এবং ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে আরো অনেক কথা আছে, বিকজ এখন মোস্ট অফ দ্য সার্জারি এখন ল্যাপারোস্কোপিক সার্জারিতে চলে যাচ্ছে। আমরা রেনাল এখনো করিনি, বিকজ রেট্রোপেরিটোনিয়াল ল্যাপারোস্কোপিক সার্জারি, সো দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। তাছাড়াও রোবোটিক সার্জারি আছে, আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ আবার পরে আলোচনা করব। থ্যাংক আমরা ইউ। পরের আলোচনাতে আমরা ল্যাপারোস্কোপিক নিউরোসার্জারি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট। থ্যাংক ইউ রিয়াজ, থ্যাংক ইউ নাসিন, থ্যাংক ইউ বিধান।